প্রধানমন্ত্রী গাড়ি চালায় আর আর কারা যেন দেশ চালায়, এই কথাটা ইদানিং খুব শোনা যাচ্ছে। আপনারা কথাটা মনে রাখবেন, কারণ আমি ভুলে যাব পরবর্তীতে। সুতরাং আমরা ওই প্রসঙ্গে একটু পরে আসব। শুরু করতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে শেখ হাসিনা দেশে ফেরার টাইমলাইন ঘোষণা করেছেন। এটা একটা বড় ঘটনা এই কারণে, সাধারণত এসব ক্ষেত্রে যেটা দেখা যায়, আসবে ফিরে আসবে এইভাবে চলে। আমরা এর আগে দেখেছি তারেক রহমান যখন দেশে ছিলেন না, একইভাবে তার উপরে যখন মৃত্যুদণ্ডের খড়গ ঝুলছিল, তিনি লন্ডনে ছিলেন, কিন্তু কখনোই কোনো টাইম স্কেল দিতে পারেন নাই 17-18 বছর ধরে। সবসময় বিএনপি নেতাকর্মীরা রাজপথে তারেক রহমান আসবে, বাংলাদেশ আসবে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগানগুলো দিয়ে যাচ্ছিলেন। মাফ করবেন। একই ঘটনা যখন শেখ হাসিনার ক্ষেত্রে ঘটছে, 2 বছরের মাথায় তিনি খুব বোল্ডলি বলেছেন যে ডিসেম্বরে দেশে ফিরবেন, তার নেতাকর্মীদের সাথে নিয়ে, বিশেষ করে গুরুত্বপূর্ণ নেতাকর্মী যারা কলকাতায় আছেন সম্ভবত, তাদেরকে নিয়েই তিনি দেশে ফিরতে যাচ্ছেন। এটা বড় ঘটনা এই কারণে, যখন আপনি একটা টাইম স্কেল ঘোষণা করবেন তখন এটা একটা বোল্ড মুভ, কিন্তু একই সাথে রেপুটেশনের উপরে একটা রিস্ক তৈরি হয়। কারণ হচ্ছে, যদি আপনি ডিসেম্বরে ফিরতে না পারেন, তাহলে আপনার বিশ্বাসযোগ্যতা, আপনার উপর নির্ভরশীলতার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়, এবং রাজনৈতিক প্রতিপক্ষ তখন এটাকে কাজে লাগানোর সুযোগ পায়। এই তো বড় একটা সুযোগ এবং রিস্ক শেখ হাসিনা নিচ্ছেন। কিসের উপরে নিচ্ছেন, এটা নিয়েই আজকের প্রথম প্রশ্ন। আমরা আসুন আলোচনা করি যে প্রথমে উনি কিভাবে ফিরছেন। দুটো ভাবে ফিরতে পারেন। নাম্বার 1 হচ্ছে গিয়ে, তিনি তার মতো করে, তিনি, আমরা জানি যে বেশ জেদি একজন মানুষ, এবং তার মতো করে বলেছেন যা হবার হবে, আমি দেশে যাব এবং দেশে ফেস করব। এটা একটা পার্ট হতে পারে। দ্বিতীয় হতে পারে, একটা আন্তর্জাতিক বোঝাপড়ার মাধ্যমে, একটা আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে তিনি দেশে ফিরছেন। আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ হচ্ছে একটা খেলার জন্য খুব উর্বর ভূমি, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি এখানে খেলাধুলা করে থাকেন, এবং আমরা যতই অস্বীকার করি, যতই বলি যে জনতার শক্তি, আমাদের শক্তিতে এই সব কিছু হয়, বাস্তবে তা হয় না। সেটা যে হয় না, এর অসংখ্য উদাহরণ আছে। আমি তারেক রহমানের উদাহরণ দিয়ে বলি। 5 আগস্টের ঘটনার পরে কিন্তু 5 আগস্টে প্রথম শেখ হাসিনাবিহীন সরকারের প্রথম সিদ্ধান্তটা কি ছিল? প্রথম সিদ্ধান্তটা ছিল খালেদা জিয়ার মামলা প্রত্যাহার, তাকে মুক্তি দেওয়া হবে এবং তার পাসপোর্ট ফেরত দেওয়া হবে। প্রথম সিদ্ধান্ত, কিন্তু দেশের অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, খালেদা জিয়ার মুক্তি এবং খালেদা জিয়ার পাসপোর্ট ফেরত দেওয়াটা ছিল প্রথম সিদ্ধান্ত। এত কিছুর পরেও এর মানে হচ্ছে তখন বিএনপি সেই পরিমাণ স্ট্রং একটা হোল্ড ছিল তাদের, তাই না, সরকারের, রাষ্ট্রে, ক্ষমতায়, নিয়ন্ত্রণে। কিন্তু তারপরও দেখেন, তারেক রহমান কিন্তু 6 আগস্ট সকালে দেশে ফিরতে পারেন নাই, এবং 6 আগস্ট, 7 আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর করতে করতে কবে যেন ফিরেছেন, কোন মাসে ফিরেছেন বিএনপির লোকরা বলতে পারবেন, বাট অনেক পরে ফিরেছেন। প্রায় নির্বাচনের আগে তিনি ফিরেছেন। কারণটা কি? ওই যে আন্তর্জাতিক খেলাধুলার জায়গাটা আছে। যখন এত অনুকূল একটা পরিবেশে, যখন যে কেউ, মানে জেল খুলে লোকজন যাচ্ছে আসতেছে, একটা খেলার মাঠ, ডক্টর ইউনূসের দুঃশাসন চলছে, আমরা যদি এটা বলি যে বাংলার ইতিহাসের সবচেয়ে কালো সময়টা চলছে, সেই সময়ও তারেক রহমান তার এত কন্ট্রোলের পরে, এত জনপ্রিয়তা, তার সাংগঠনিক এত স্ট্রং অবস্থানের পরেও ফিরতে পারেন নাই। কারণ কি? আন্তর্জাতিক ক্লিয়ারেন্স অনেকগুলোর বিষয় ছিল। খালেদা জিয়া মৃত্যুসজ্জায় যে কোনো সময় মারা যাবেন, এবং তারেক জিয়ার পক্ষে হয়তো তার মাকে জীবিত দেখার সম্ভাবনাটা ছিল না, কিন্তু তারপরও তিনি অনলাইনে বলেছেন যে সবকিছু আমার উপরে নির্ভর করে না। এরকম অবস্থা তখন শেখ হাসিনা যখন ফিরে আসার চেষ্টা করছেন, এর মানে হচ্ছে শেখ হাসিনার অনেক কিছু আন্তর্জাতিক মহলের মাধ্যমে হিসাব নিকাশ হয়েছে, এবং তার সাক্ষাৎকার থেকে আমরা এটা টের পেলাম। তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার বারবার ভারতের সরকারের কাছে চিঠিপত্র লিখছে, এগুলোর দরকার নেই, আমি নিজেই চলে যাব। এর মানে হচ্ছে কোনো না কোনোভাবে ভারত এটার সাথে সংশ্লিষ্ট আছে, এবং ভারত যেহেতু আছে, ভারতের যে লাইন আপ গুলো আছে তারা আছে। আমেরিকা কোন দিকে আছে আমরা জানি না, কারণ আমেরিকা তো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা পর্যন্ত চলে এসেছে, শুধু সংসদে ঢোকার বাকি আছে। কিন্তু আমরা ধরে নিতে পারি যে কোনো একটা আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে শেখ হাসিনা ফেরত আসছেন। এখন দ্বিতীয় প্রশ্ন, আসার পরে কি হবে? যদি আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে শেখ হাসিনা দেশে ফেরেন, এটা নিশ্চিত করে বলা যায় যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে না, ফাঁসি হবে না। যদিও তাকে প্রাথমিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, সেখানে মানবাধিকার আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু আরো অনেকগুলো ধাপ বাকি আছে, এবং আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে আসলে তার
সেই ফাঁসিটা বা মৃত্যুদণ্ডটা হবে না, হয়তো কোনো এক ধরনের জেল হবে এবং তার পরবর্তীতে অন্য নেগোসিয়েশনে যাবে। আমরা অনেকেই এই কথাটা এই কারণে বলতে চাচ্ছি যে ওই যে একটু আগে আমি শুরুই করেছিলাম, ওই প্রসঙ্গে আসব, যে প্রধানমন্ত্রী গাড়ি চালায়, দেশ কি যেন কারা চালায়, মানে লোকজন আসলে ঠিক ফিল করে না যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দেশের পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। আপনি ভাই, আপনি বিএনপি সাপোর্টার হলে এখন আমার কমেন্টে গালি দিতে পারেন, কিন্তু আপনি ডানে বায়ে একটু জিজ্ঞেস করে দেখেন লোকজন আসলে কি মনে করে। পাবলিক পারসেপশন হচ্ছে গিয়ে কোনো একটা অদৃশ্য শক্তি এই দেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারাই ডক্টর ইউনূসের এক্সটেনশন হিসাবে এই দেশের গুরুতর সিদ্ধান্ত, যেগুলো সিরিয়াস হিসাব নিকাশ যেগুলো তারা করছে, এবং সেই পক্ষ যদি চায় তাহলে আসলে এখানে অন্য কারো কিছু করার থাকবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তিনি মৃত্যুদণ্ড এড়াতে পারবেন বা ফাঁসি এড়াতে পারবেন। এখন ধরেন এটা হলো না, ওইটা উনি উনার মতো করে জোশ নিয়ে সিদ্ধান্ত নিয়ে, এবং আমরা জানি যে ওনারা অনেক কিছু আবেগে এবং যদি সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তগুলোর অসংখ্য ভুল থাকে, আমি সেই আলাপে আজকে যাব না, এবং সেই রকম একটা সিদ্ধান্ত হলে এটা একটা ভুল সিদ্ধান্ত হবে তার দেশে ফেরত আসলে, তাহলে কি হবে? তাহলে তার যে প্রতিপক্ষ আছেন তারা চেষ্টা করবেন তাকে খুব দ্রুত ফাঁসি দিয়ে দিতে। এবং তখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা মানে পেরিফেরি অন্যান্য সমর্থক গোষ্ঠী আছেন তারা কি শেখ হাসিনার এই ফাঁসির রায় ঠেকাতে পারবেন? কারণ খুব স্বাভাবিকভাবে যদি কোনো ধরনের আন্তর্জাতিক হিসাব নিকাশ এবং লোকাল হিসাব নিকাশের বাইরে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করেন, তাকে গ্রেফতার করা হবে বিমানবন্দর থেকে, যেভাবে আসবেন তিনি সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে, এবং যারা ক্ষমতায় আছেন বিএনপি জামাত জোট তারা চেষ্টা করবেন খুব দ্রুত যাতে মৃত্যুদণ্ডটা কার্যকর করা হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের হাতে একমাত্র উপায় হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঠেকানোর, ফাঁসি ঠেকানোর জন্য তাকে রাজপথে এবং অন্যান্য সেক্টরে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি সেটা পারবে কিনা না। 5 আগস্টের পরবর্তী বাস্তবতা, যখন তাদের প্রায় 1.5 থেকে 2 লক্ষ নেতাকর্মী কারাগারের ভিতরে, কত অসংখ্য লোকজন যে পলাতক সেটা তো আমরা হিসাব করতেই পারবো না, সেই অবস্থা তাদের আছে কিনা। নাম্বার 1, আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা এই সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আসন ওয়ারি 300 আসনের সাথে কথা বলছেন এবং প্রায় অধিকাংশ আসনেই তার কথা বলা শেষ। এর মানে হচ্ছে শেখ হাসিনা তৃণমূলে ফেরত যাচ্ছেন এবং তিনি তাদেরকে সিগন্যাল দিচ্ছেন। আমি জানি না এই যে মিটিংগুলো হয় এগুলোতে কি আলাপ আলোচনা হয়, চেষ্টা করলে খুঁজে বের করা যায়, জানা যায়, সেই চেষ্টাটা করি নাই, তাদের আভ্যন্তরীণ এবং সাংগঠনিক ব্যাপার। কিন্তু তাদের এক ধরনের প্রস্তুতির জায়গাটা হচ্ছে সাংগঠনিকভাবে হয়তো তিনি নিচ্ছেন, হয়তো সাংগঠনিক রিস্ট্রাকচার হচ্ছে, এবং যারা আওয়ামী লীগের একেবারে তৃণমূলের নিবেদিত লোক তারা হয়তো সেটার সেই প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগের দ্বিতীয় শক্তি হচ্ছে যে তাদের কালচারাল ফোর্স, যেটাকে কালচারাল হেজিমনি বলা হয়, এবং প্রতিপক্ষ এটার বিরুদ্ধে খুবই 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 বেজার বিরক্ত। 5 আগস্টের আগে এই ফোর্সটাকে আসলে প্রতিপক্ষ কাজে লাগাতে পেরেছিল। আমরা জানি যে ব্যাপক টাকা পয়সা দেওয়া হয়েছে, কিন্তু টাকা পয়সার বাইরেও বিভিন্ন অর্গানাইজেশন স্কিল দিয়ে এটাকে তারা রাজপথে নামাতে পেরেছিলেন। এখন এটা আবার আওয়ামী লীগের বিরুদ্ধে সক্রিয় থাকবে কিনা না। আমার ধারণা আওয়ামী লীগের বিরুদ্ধে এই কালচারাল ফোর্সটাকে এখন এই মুহূর্তে খুব একটা সক্রিয় রাখা যাবে না। এর কারণ হচ্ছে ডক্টর ইউনূস এই ফোর্সটাকে যদিও তখন কাজে লাগিয়েছেন, পরবর্তীতে বড় আকারে বেইমানি করেছেন। কারণ তারা দেখেছেন যে যেহেতু এই ফোর্সটার পুরো নিয়ন্ত্রণ তারা নিতে পারবেন না এবং বিকল্প ফোর্স তৈরি করতে পারবেন না, সেক্ষেত্রে এটাকে ধ্বংস করে দেওয়াটাই ভালো হবে। শিল্পকলা একাডেমিতে কি যেন সেনানিবাসের মতো একটা মিনি ক্যান্টনমেন্ট তৈরি করে রাখা হয়েছিল। কালচারাল অ্যাক্টিভিটিস একেবারেই সারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করা হয়েছে। বাউল টাউল শো যারা যেখানে আছেন মফস্বলতে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। এমনকি যাদেরকে নামানো হয়েছিল তাদের মধ্যে ধরেন মামুনুর রশিদের মতো লোক, যেটা আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি, তাকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো হয়েছে, উদীচীর উপরে আক্রমণ হয়েছে, তারপরে উদীচীর দুটো পার্ট অবশ্য, যা একটা হচ্ছে জুলাইপন্থী লালদের পক্ষে আর একটা হচ্ছে নন জুলাইপন্থী বা মৌলবাদের বিরুদ্ধে শক্তি যারা কোনোভাবেই মৌলবাদের সাথে আপোষ করবে না, সেই অংশের উপরে হামলা হয়েছে, ছায়ানটের উপরে হামলা হয়েছে। আমরা দেখেছি এই বঙ্গবন্ধুর সিনেমাটার এখানে অভিনয় করার জন্য একজন নায়িকাকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থেকে কোনো কারণ ছাড়া, যদিও আরেক নায়িকার হাজবেন্ডকে তখন উপদেষ্টা করা হয়েছিল। যাই হোক, সেই কালচারাল ফ্রন্টটা এখন সেইভাবে আর কাজ করবে বলে মনে হয় না। যে আসাদুজ্জামান নূর নিশ্চিত আশা বসেছিলেন যে তিনি গ্রেফতার হবেন না, কারণ তার 14 গোষ্ঠী মিলে এই লাল বিপ্লবের সহায়তা করেছেন, তার সকলে কালচারাল, তার অফিস সহ, মানে তার ব্যবসায়িক পার্টনাররা সহ তার অফিসে অর্গানাইজিং টিম হয়েছে, কমিটি হয়েছে, টাকা পয়সা ডিস্ট্রিবিউট হয়েছে। সেই
আসাদুজ্জামান নূর সাহেবও কিন্তু জেলের ভিতরে এখন কারাগারে মৃত্যুর দিন গুনছেন একভাবে বলা যেতে পারে। এর মানে হচ্ছে তারা প্রতারিত হয়েছেন, তাই না? শুধুমাত্র আমাদের সায়ান আপু ডেইলি, আমি দেখি যে একটা গিটার নিয়ে, আমি উনাকে খুব পছন্দ করি ভাই, কিন্তু ডেইলি একা করে উনি 1 জুলাইকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করছেন। এটা অনেকটা এর আগে আমার ফিডে কন্টিনিউয়াস আসতো, মামুন লায়লার অশ্লীল কাহিনীগুলো প্রায় দেখতাম আসতো এবং মামুনরে নিয়ে কানতো। ওইটা যেরকম বিরক্তর উৎপাদন করতেছে, সায়ান আপুর এই বারবার মানে একা বিপ্লব 2 হাতে ঠেকায় রাখার চেষ্টাটা কাছাকাছি লাগছে। যাই হোক, সায়ান আপুকে শুভেচ্ছা, কারণ আমার খুব প্রিয় একজন শিল্পী। সেই প্রসঙ্গে আমরা এখন না যাই। সো সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রন্টটা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজে লাগাতে পারবে না, বরঞ্চ এখানে আওয়ামী লীগের একটা ডমিনেন্স আছে, সাংবাদিক সমাজের মধ্যে আছে। এমনকি আপনারা দেখবেন যে যারা খুব বড় লাল ছিলেন জুলাইতে, সেই সাংবাদিকরা এখন কিন্তু ইউনুসের বাটপার ছাড়া কথা বলেন না। তাদের অনেকেই ইউনুস সাহেব জেলে টেলে ঢুকিয়ে নিয়ে এসেছে এবং ব্যাপক সংখ্যক লোক সিনিয়র সাংবাদিক মানে আপনারা জানেন, সিনিয়র সাংবাদিক মানে যাদের চাকরি নাই সাংবাদিক। যেমন ধরেন আমি এখন একটা সিনিয়র সাংবাদিক দাবি করতে পারি, যেহেতু আমি সাংবাদিকতা পেশায় ছিলাম এবং এখন সাংবাদিকতা আমার কোনো চাকরি নাই। সো এই স্পোক পার্সনগুলো কিন্তু এখন ইউনুসপন্থীদের হাত থেকে সরে এসে উল্টো দিকে কথা বলছেন। আগেই ভালো ছিলাম এই টোনটা ছলে বলে কৌশলে দেওয়া শুরু করেছেন। সুতরাং এই জায়গাটাও আওয়ামী লীগ একটা বড় অ্যাডভান্টেজ পাবে। প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে কি লড়াই অনিবার্য? সেক্ষেত্রে লড়াই অনিবার্য, এটাকে ঠেকিয়ে রাখার কোনো উপায় নাই। দেশ মোটামুটি একটা গৃহযুদ্ধের দিকে যাবে, কারণ এটা হচ্ছে একেবারেই মরণ কামড় দুই পক্ষের পক্ষ থেকে। দেশ এখন কেন সেই জায়গায় যাবে? কারণ হচ্ছে গত 5 আগস্ট পরবর্তী সময় দেশের ভিতরে যে সহাবস্থান, ন্যূনতম একটা ভদ্র সহাবস্থান ছিল, এই জিনিসটা ধ্বংস হয়ে গেছে। এটা সুকৌশলে ধ্বংস করে দিয়ে একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আগে কি হতো? আগে ধরেন একটা রেজিম চেঞ্জ হতো, সরকার চেঞ্জ হতো, একটা দলের পর আরেকটা দল আসতো, তাদের বড় যারা আছেন, ধরুন সচিবালয়ের সিনিয়র সচিবরা, সচিব টচিব, এইগুলো পরিবর্তন হতো, আর্মি পুলিশের প্রশাসনের পরিবর্তন হতো, কিন্তু সাধারণ একটা তৃণমূলের লোক যিনি চাকরি করে যাচ্ছেন, তিনি হয়তো কোন একটা রাজনৈতিক দলের সমর্থক, তাকে নিয়ে অনেকটা ওই যে আর্জেন্টিনা ব্রাজিলের মতো হাসা হাসিত, কি রে তোমরা হেরে গেছো এটা, কিন্তু তার জীবন জীবিকা কখনো ঝুঁকির মুখে পড়তো না। 5 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের জীবন জীবিকা, বাসস্থান, নিরাপত্তা সবকিছু ঝুঁকির মুখে পড়ে যায়। মানে একেবারে তৃণমূলে, একেবারে গ্রামের একটা প্রাইমারি স্কুলের অঙ্কের টিচার, তাকে পর্যন্ত ঘাড়ে ধরে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া হচ্ছে। সুতরাং এই যে প্রত্যেকটা লোকের জীবন এখন আসলে রাজনৈতিক পট পরিবর্তনের উপর নির্ভর করছে, রাজনীতির পরিবর্তনের উপর নির্ভর করছে, এবং যার কারণে প্রত্যেকটা মানুষের এখন জান দিয়ে লড়ার দুই পক্ষে প্রশ্ন উঠে এসেছে। যে লোক কিছুই ছিল না, যে লোকরা আপনারা জীবনে দেখেন নাই, চিনেন নাই, বুঝেন নাই, সেই লোক এখন দেখবেন বড় বুদ্ধিজীবী, সে দেখবেন একজন বড় অমুক তমুক হাবিজাবি হয়ে বসে আছে। সে কি তার আসন ছাড়তে চাইবে? যারা এক্সপোজ হয়েছে জামাতের পক্ষে, সেটা একেবারে মনে করেন যে লোক দীর্ঘদিন ছদ্মবেশের মধ্যে ছিল, একেবারে তথাকথিত সেকুলার পোশাক পরে মাথায় কাপড় না দিয়ে ঘুরতো, সেও দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচনের পরে হিজাব টিজাব দিয়ে ঘুরে গেছে, একমাত্র মোনামি ম্যাডাম বাদ, বাট ওনার কথা বাদ। এই যে যারা এক্সপোজ হয়ে গেছে, তারা কি করবে? তাদের তো একটা অস্তিত্বের লড়াই। সুতরাং তারাও মরণ কামড় দিবে, সেই মরণ কামড়ের মধ্য দিয়ে তারা তাদের টিকে থাকতে যাবে। এবং উল্টো দিকে যারা গ্রেফতার আছে, দেশ বাড়ি ছাড়া আছে, ঘর বাড়ি ছাড়া আছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তারাও টের পেয়েছে এখন যে রেজিম চেঞ্জের সাথে তাদের প্রত্যেকের জীবন মান এবং জীবনের নিরাপত্তা একটা বড় ঝুঁকির মুখে পড়ে যায়। সুতরাং তারাও চেষ্টা করবে তাদের মতো করে আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে অন্তত পক্ষে একটা পলিটিক্যাল গ্যাঞ্জামের মধ্য দিয়ে নিজেদের স্পেস তৈরি করে ফেলার চেষ্টা করবে। শেষ পর্যন্ত কি হবে আমরা জানি, 5 আগস্টের পরে যে থানাগুলো লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো উদ্ধার হয় না। এই অস্ত্রগুলো জুলাইপন্থীদের হাতে আছে। এর মধ্যে আমরা 2-1বার একটু খোঁজ খবর দেখেছিলাম, পাকিস্তান থেকে অস্ত্র আসতেছে। সেই অস্ত্র কতগুলো বৈধ পথে এসেছে, কতগুলো অবৈধ পথে এসেছে আমরা জানি না। আমরা দেখেছি পাকিস্তানে ঘন ঘন জুলাই বিপ্লবের নেতারা যান এবং সেখানে তারা অনেক বেশি আদর আপ্যায়িত হন। পাকিস্তান হাই কমিশনের সাথে দেখা করেন অনেক লোকজন। সুতরাং আমরা ধরেই নিতে পারি আইএসআই অ্যাক্টিভলি এখানে কাজ করবে এবং তারা চেষ্টা করবে শেখ হাসিনার ফিরে এসে নিরাপদে থাকার, পলিটিক্যাল ফিরে আসা তাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে। উল্টো দিকে হাসিনাপন্থী যে রাজেন, অবভিয়াসলি অস্বীকার করার কিছু নেই, ভারত হয়তো চেষ্টা করবে কিছুটা সাহায্য করতে। ভারতের গোয়েন্দা সংস্থা যদি আইএসআই উল্টো দিকে থাকে, এদিকে থাকার চেষ্টা করবে। চায়না এখানে একটা বড় প্লেয়ার হয়ে গেছে, টার্কি একটা বড় প্লেয়ার হয়ে গেছে, বাট এটা একটা বড় আকারের ফাইটে যাচ্ছে।
আজকের ভিডিওর শিরোনাম করেছিলাম যে এর মাধ্যমে আওয়ামী লীগের বিলুপ্তির একটা ঝুঁকি আছে কিনা। না, হ্যাঁ, এর মাধ্যমে বিলুপ্তি হওয়ার ঝুঁকি আছে যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসার কথা বলে না আসেন। যদি অন্য কোনো সিচুয়েশন তৈরি হয় সেটা আলাদা, কিন্তু যদি না আসেন আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা, শেখ হাসিনার বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বলার সুযোগ তৈরি হবে। এটা স্লোলি আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করবে। আর যদি শেখ হাসিনা ফেরত আসেন এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড বা ফাঁসি যদি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকরা ঠেকাতে না পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে তারা এই দেশে রাজনীতি করতে পারবেন না। সুতরাং তারা খুবই জোরালো চেষ্টা করবেন এবং শেখ হাসিনার রাজনৈতিক ফেরত আসা এবং অবস্থান গ্রহণ করাকে ঠেকানোর জন্য আমরা জানি যারা আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর যে অংশটুকু আছে তারা চেষ্টা করবে, যারা বিগ স্ক্রিনে জুলাই পন্থী হিসেবে নিজেদেরকে দাবি করে সুবিধা পেয়েছেন তারা তাদের মতো করে চেষ্টা করবেন, সাধারণ যারা জুলাইতে ইনভলভ ছিলেন তারা তাদের মতো করে খেলার চেষ্টা করবেন। সব কিছু মিলিয়ে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা যদি ফেরত আসেন সেটা শুধু আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন অথবা বিলুপ্তির দিকে নিয়ে যাবে না, সারা বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব, রাজনৈতিক ঘটনা এবং অবস্থান কোন দিকে যাবে সেটাও একটা বড় প্রশ্ন হয়ে থাকবে। আমি আপনি সবাই মিলে সেটা আগামীতে দেখতে থাকবো। ভালো থাকুন দর্শক, কথা হবে কালকে অন্য কিছু নিয়ে।